আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কি অবস্থা বলো বলো বলো। শোনা যাচ্ছে কিনা সেটা বলো। আচ্ছা, যাই হোক, সবার প্রথম কাজ, সিনিয়র জুনিয়র ছোট বড় যারা আছো প্রত্যেকে ক্লাসটি শেয়ার করো। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, এইচএসসি 24 যাদের বেসিকে জং ধরে গেছে, এই একটা মাস ক্লাস করো। সিকিউ আর এমসিকিউ যে 7, 8, 9, 10টা ক্লাস নিব, এগুলো যদি মনোযোগ দিয়ে কেউ করতে পারো, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এমসিকিউ তেও 20-এর উপরে নাম্বার পাবে এবং সিকিউ তেও 40-এর উপরে নাম্বার পাবে। তো এবার তোমার ইচ্ছা, 50-এ 40-এর উপরে পাবে, আর এমসিকিউ তে 25-এ 20-এর উপরে পাবে। আর কি বলতাম, এবার প্র্যাকটিক্যালে যদি কিছু পাও, নিশ্চিত প্লাস। তা এখন বাকিটা তোমার ইচ্ছা, এখন তোমার কাজ। যেহেতু আমি পড়াতে চাচ্ছি এত কম সময়ে, মাত্র 200 টাকা দিয়ে সিকে এমসিকিউ, অনেকগুলো লাইটের সামনে দাঁড়িয়ে আছি, তো সব মিলে যেহেতু সুযোগ দিচ্ছি, সবাইকে একটু জানাই দাও বিস্তারিত, কারণ তোমার অনেক বন্ধুরা এরকম একটা কোর্স আছে। আমি অলরেডি আজকে ভর্তি করাইতে করাইতে অবস্থা খারাপ, মেসেজের রিপ্লাই আর দিতে পারতেছি না, আঙ্গুল ব্যথা করতেছে, ম্যানেজাররাও বিরক্ত হয়ে গেছে পুরা। তাও অনেকে ভর্তি হবে, আশা করি সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখো। আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপ গুলোতে অন্তত ক্লাসটা দাও, সবাই একটু করুক। আজকে প্রথম পড়াবো হচ্ছে সি প্রোগ্রামিং, নটরডেম কলেজের প্রশ্ন, যে নটরডেম কলেজে সি প্রোগ্রামিং সিকিউ কি এসেছে। আমরা প্রত্যেকদিন সিকিউ এমসিকিউ দুই ভাগে পড়বো, সিকিউ পড়বো এমসিকিউ পড়বো। ওকে, যাতে আমাদের দুইটা গ্যাপই থাকে, ক্লাস একটু লম্বা হবে। আর ক্লাসটা রাত 10টা থেকে হলে বেটার হবে আমি মনে করি, কারণ যেহেতু ক্লাসের যেহেতু একটা ব্যাপার স্যাপার আছে। আর সবাই পেজে ফলো দিয়ে দাও। আর একটা কথা বলি, আজকের ক্লাসটা ফ্রিতে করতে পারবে, আগামী ক্লাসগুলা তোমাদের গ্রুপে হবে, মেসেঞ্জার গ্রুপে হবে, ওই সরি প্রাইভেট গ্রুপ যেটা আছে, ভর্তি যারা হইছো ওরা করতে পারবে আর কি। নটরডেম কলেজের প্রশ্নটা আমি একটু লিখতেছি। এবার টেস্ট পরীক্ষার প্রশ্ন, নটরডেম 2024 সালের টেস্ট পেপার থেকে, এটাই দিয়ে শুরু করি ক্লাসটা, কেমন? আমি সবাইকে উদ্দীপক লিখতে লিখতে, তোমরা যারা আছো তারা সবাই দ্রুত গতিতে ক্লাসটি একদম সবার জন্য শেয়ার করে ফেলো। আরেকটা কথা বলি, কালকে কিন্তু বইয়ের জন্য কুরিয়ার ফি অফ। এটা মূলত এসএসসি 24 ব্যাচের জন্য রাখছি। এসএসসি 24-এর সবাই কয়েকদিন ধরে জ্বালাইতেছিল যে স্যার আমাদের জন্য শেষ মুহূর্তে একটু ডেলিভারি ফি অফ দেন। কালকে একদিন ডেলিভারি ফি অফ রাখছি, দুইটা বই নিলে 525 টাকা দিয়ে অর্ডার করে ফেলতে হবে। ওকে, দ্রুত নিবা একদিন, কালকে শুধুমাত্র। এরপরে আবার রিকোয়েস্ট টিকোয়েস্ট করেও লাভ নাই, বইও নাই তেমন, যা আছে কালকের মধ্যে। আর বিকাশের লিমিট থাকতে দিয়ে দিও টাকা পয়সা। ওকে, একটু আমি উদ্দীপকটা লিখে দিই আগে, না হলে আবার তোমরা বুঝবা না। উদ্দীপক হচ্ছে, দেখো, দৃশ্যপট এক, নটরডেম কলেজের প্রশ্ন, অনেকের টেস্ট পেপার নাই, তাই আমি লিখে দিচ্ছি দৃশ্যপট এক। দৃশ্যপট একে লিখা আছে 5, 10, 15, 20 ডট 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 দিয়ে লিখা আছে 125। ওকে, এরপর হচ্ছে দৃশ্যপট 2। দৃশ্যপট 2 এ লিখা আছে হচ্ছে বয়েট মেইন, এভাবে লিখা আছে বয়েট মেইন। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে কমা দেওয়া। তারপর হচ্ছে এখানে আইএনটি সি কমা এস ইজ ইকুয়াল 0 দেওয়া আছে। তারপর লেখা আছে ফর, ফর হচ্ছে সি ইজ ইকুয়াল টু 1, সেমিকোলন সি লেস দেন 200, সেমিকোলন সি ইজ ইকুয়াল টু সি প্লাস 2। ওকে, এখানে সেমিকোলন দিছে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস সি। তারপর হচ্ছে প্রিন্ট দিছে প্রিন্ট, তারপর হচ্ছে পার্সেন্ট এফ। এটা লিখে রাখো, নটরডেম কলেজ টেস্ট পেপার প্রশ্ন, নটরডেম কলেজ। ওকে, আর প্রিন্ট দিছে পার্সেন্ট এফ আর হচ্ছে এস, এরপর হচ্ছে এটা। ওকে, এবার আসেন। ওকে, এটা আমি কেন পছন্দ করছি বলি, এটা যে বইটা আমি পড়াচ্ছি, আমি বইয়ের নাম বলবো না, বললে ওনাদের ব্র্যান্ডিং খারাপ হবে। সে বইতে উত্তরটা ভুল লিখছে, কোথায় ভুল লিখছে সেটাও আমি দেখে দিব। ওকে, উত্তরটা ভুল লিখছে। এবং প্রথম প্রশ্নটা লিখো, ক নাম্বার হচ্ছে নেস্টেড লুপ, এবং প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাই দিব। আর বারবার বলি, প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই ফলো করবা, আমাদের বইতে যেভাবে লেখা হয়েছে সেটাই তোমরা চেষ্টা করবা ফলো করার। আর লাইব্রেরি ফাংশন প্রোগ্রাম রচনায় সহায়ক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লাইব্রেরি ফাংশন প্রোগ্রাম রচনায় সহায়ক, রচনায় সহায়ক। ওকে, এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যপট একের জন্য ফ্লো চার্ট।
এই যে দৃশ্যপট 1 এর জন্য ফ্লোচার্ট। যে বইটা আমি ব্যবহার করতেছি এখানে ভুল উত্তর করছে, এই জন্য আমি উত্তরটাকে একটু নিজের মতো করে লিখে দিব। দৃশ্যপট 2 এর প্রোগ্রামটির ভুলগুলো সংশোধন পূর্বক ভুলের ধরনগুলো বিশ্লেষণ করো। মানে দৃশ্যপট 2 এ এই যে প্রোগ্রামে যা ভুল আছে, এই যে শর্টকাটে লিখতেছি, এই প্রোগ্রামে যা ভুল আছে, এই যে দৃশ্যপট 2 মানে এই প্রোগ্রামটা, এটাতে যা ভুল আছে এগুলা বিশ্লেষণ করো এবং ভুলের ধরন কি এগুলা কি করো, বিশ্লেষণ করো এবং ভুলের ধরন বলো, এবং ভুলের ধরন কি, এই যে ধরন কি এটা ব্যাখ্যা করো। এরকম একটা প্রশ্ন সবাই লিখে ফেলো 1 মিনিটের মধ্যে। তবে যারা শেয়ার করছো ওরা হচ্ছে অনেক ভালো মানুষ। ওকে, দ্রুত গতিতে একটু বলে ফেলো। আমি কোথায় কোথায় বলেছি সেগুলো একটু বলে দিব। আমি তো 13তে ভর্তি হইলাম, যারা ভর্তি হয়েছে এরা আবার আমাদেরকে আল্লাহর ওয়াস্তে ইয়া করিও না, যে বলবা না যে স্যার 200 টাকা এখানে কোনো। আসসালামু আলাইকুম আরাফাত, কি অবস্থা? কৌণিক বৃত্তক্ষেত্র আমার খুব কাছে ছোট ভাই, ঠিক আছে। আরাফাত, আমাদের ফুটবলের জার্সি রেডি কিনা? আগামী ম্যাচের জন্য প্রস্তুত? সবাই একটু লিখে শেষ করো, আমি একটু সরে দাঁড়ালাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু লিখা শেষ করি। সবাই লিখা শেষে ডান লিখো, লিখা শেষে ডান লিখো। কোন বই বলা যাবে না, বইয়ের নাম বলিও না। কোন বই বললে আবার ওনাদের ব্র্যান্ডিং খারাপ হবে। নাম বলা যাবে না, বইয়ের নাম বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আজকে ফাইনাল হয়ে গেছে। আরাফাত, আমার জার্সির পেছনের পার্টটা একটু ইয়াতে দাও তো, যদি ছবি থাকে একটা ছবি দিও হোয়াটসঅ্যাপে। ওকে, সবাই একটু স্যার ওয়েডনেসডেটা টেক প্র্যাকটিক্যাল এক্সাম। আচ্ছা, একটু শোনো, লিখা শেষ? সবাই একবার ডান লিখো, সবাই একবার ডান লিখে ফেলো দ্রুত গতিতে। সবাই একবার ডান লিখো, লিখা শেষ হলে আমি প্রশ্নটা একটু বুঝাই দিচ্ছি। ওকে, আরাফাত ভাই আমাদের জার্সি, আরে ও কি জার্সির ব্যবসা করে নাকি? কি বলো না বলো। আচ্ছা, সবাই একটু ওকে ইয়ে করো দ্রুত গতিতে, লিখা শেষ, ডান লিখো। আর এই প্রশ্ন ক্লাস মিস দিবা না, কথা সোজা, এখন আর সময় নেই রেকর্ড ক্লাস করার। ক্লাস মিস দিবা না, প্রতিদিন ক্লাস করবা, এবং আমি সিকিউ করাবো, এমসিকিউ করাবো। আর প্রোগ্রামিং এর কত জটিল জটিল এমসিকিউ আছে সব বুঝাই দিব ইনশাল্লাহ। আচ্ছা শুনেন, আচ্ছা ডান ডান, থ্যাংক ইউ। এবার প্রথম প্রশ্ন কি, নেস্টেড লুপ কি? এটা কি জানেন? একটু দেখেন তাইলে। একটি লুপের ভিতরে যখন আরেকটি লুপ ব্যবহৃত হয় তখন এটাকে বলা হয় নেস্টেড লুপ। স্যার এটা কিরকম স্যার, একটু দেখাই দেন। এই যে মনে করো একটা লুপ ফর, এই লুপের ভিতরে আরেকটা লুপ ব্যবহার হয়েছে, এই যে আরেকটা লুপ, মনে করো এইভাবে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা লুপ ব্যবহার করছি। ফর লুপের ভিতরে একটি লুপের ভিতর কি আরেকটি লুপ, যদি একটি লুপের ভিতর আরেকটি লুপ ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলবো, নেস্টেড লুপ। দেখে আমার সাথে সাথে একবার মুখে মুখে বলো, বাসায় পড়াশোনা করতেছো এটা একটু শোনাও না, বাসায় যে পড়াশোনা করতেছো এটা একটু শোনাও, যে একটি লুপের ভিতর যখন আরেকটি লুপ ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা কি বলবো, নেস্টেড লুপ বলবো। ক্লিয়ার? তাহলে একটা লুপ ফর লুপ, এই ফর লুপের ভিতর যদি আরেকটা ফর লুপের ব্যবহার ঘটে তখন আমরা বলবো নেস্টেড লুপ। এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে লাইব্রেরি ফাংশন প্রোগ্রাম রচনায় সহায়ক, ব্যাখ্যা করো। তোমাদেরকে আমরা যখন প্রোগ্রামিং, বিশেষ করে আমার ক্লাস যারা করছো তারা যখন আমার ক্লাস করার সময় তোমরা কি করতা, সর্বপ্রথম প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমরা এই জিনিসটা লিখি যে ইনক্লুড stdio.h, এই কথাগুলো লিখি কিনা? এই কথাগুলো লিখি। এগুলো কেন লিখি বলতাম যে এগুলা হেডার ফাইল। এগুলা কি? হেডার ফাইল। হেডার ফাইল কি করে? অপারেটিং সিস্টেমের মধ্যে প্রোগ্রাম সংক্রান্ত যে সহায়ক ফাইলগুলো দেওয়া থাকে সেগুলোর সাথে লিংক আপ করে। কি বলেছে আবার বলো? অপারেটিং সিস্টেমে প্রোগ্রাম সংক্রান্ত যে ফাইলগুলো দেওয়া আছে সেই ফাইলগুলোর সাথে লিংক আপ করে কে? সে ফাইলগুলোর সাথে লিংক আপ করা হচ্ছে হেডার ফাইল। ঠিক সেম, প্রত্যেকটা প্রোগ্রাম রান হওয়ার জন্য কিছু ফাংশন আগে থেকে বিল্ড আপ করা, কিছু ফাংশন আগে থেকে কি করা, বিল্ড আপ করা, এগুলাকে বলা হয় লাইব্রেরি ফাংশন।
এই লাইব্রেরি ফাংশন গুলোর সাথে যখন হেডার ফাইল লিঙ্ক করে তখনই লাইব্রেরি ফাংশন কোনগুলা, যেমন ধরো স্ক্যানএফ কি করে, ইনপুট নিতে সাহায্য করে, প্রিন্টএফ প্রোগ্রামিং এর আউটপুট দিতে সাহায্য করে। আচ্ছা বলো তো, এই লাইব্রেরি ফাংশন গুলো যদি না থাকতো কোনোদিন কি আমরা প্রোগ্রাম রান করতে পারতাম? স্ক্যানএফ না লিখলে কি প্রোগ্রাম রান হবে? প্রিন্টএফ না লিখলে কি প্রোগ্রাম রান হবে? তাহলে কি এই লাইব্রেরি ফাংশন গুলো প্রোগ্রাম রচনায় সহায়ক নাকি নয়? তোমরা উত্তর দিবা, আমি বলবো। তাহলে যদি স্ক্যানএফ প্রিন্টএফ ছাড়া যদি প্রোগ্রাম রান না হয়, তাহলে তোমরাই বলো এই ফাংশন গুলো ছাড়া কি প্রোগ্রাম রচনা সহায়ক নাকি নয়, সেটা তোমরা উত্তর দাও। ক্লিয়ার কিনা বলো, সবাই একটু ক্লিয়ার কিনা বলতে হবে, সাথে সাথে যে ক্লিয়ার কিনা একটু বলতে হবে ক্লিয়ারলি। ওকে, ক্লিয়ার কিনা? তাহলে আমরা বিভিন্ন হেডার ফাইলের ভিতরে এই লাইব্রেরি ফাংশন গুলো আগে থেকে বিল্ড আপ করা আছে, আর এগুলো আমরা ভিতরে কি করি, ব্যবহার করি ইনপুট ফাংশন আউটপুট ফাংশন হিসেবে। ওকে, আচ্ছা এবার এবার আসেন, একজন বলছে বই কি প্রতি বছর পরিবর্তন হয়? তেমন পরিবর্তন হবে না এখানে, কি পরিবর্তন হবে তো? আচ্ছা এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার আসেন, দৃশ্যপট একের জন্য ফ্লো চার্ট। এই প্রশ্নটা অত্যন্ত সিম্পল একটা প্রশ্ন, কিন্তু নটরডেম কলেজে আসলে দিছে কি জন্য সেটাও বলি। এটা নটরডেম কলেজে দেওয়ার পেছনে কারণ আছে, এখানে একটা স্টুডেন্টরা ভুল করে। তোমরা নরমালি প্রবলেম পড়ার সময়, এটা বোর্ড প্রশ্ন আসছে, কিন্তু এটা কোন একটা বোর্ডের প্রশ্ন দেখো, আমার কিন্তু স্পষ্ট মনে আছে এরকম একটা বোর্ডের প্রশ্ন হয়েছে, রাজশাহী বোর্ড মেবি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থাকলে খুলে দেখতে পারো, উত্তর সহ তো দেওয়া আছে। এই যে দেখো, নরমালি আমরা দ্বারা পড়ি এরকম, কিন্তু মনে রাখবে এখানে কিন্তু যুগের কোনো কাজ নেই, যুগের কোনো কাজ নাই, এস এরও কোনো কাজ নাই, কথা সিম্পল। সামের কোনো কাজ আছে যুগের কাজ না থাকলে? নাই। কিন্তু অনেকেই কি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে যুগ দিয়ে করে ফেলে, ওই যে যুগ দ্বারা করতে করতে। এখানে প্রোগ্রামটা হচ্ছে শুধু 5 প্রিন্ট করবে, 5 এর পরে 10 প্রিন্ট করবে, 10 এর পরে 15 প্রিন্ট করবে, এখানে কিন্তু সামের কোনো কাজই নেই, কিন্তু তোমরা এখানে ভুল করো। আর এখানে এন এর মানের কোনো দরকার নেই, আছে? এখানে কি এন এর মানের কোনো দরকার আছে? আমাকে একটু বোঝাও, আমাকে একটু বলো তো, এখানে এন এর মানের কোনো দরকার আছে কিনা? কোনো দরকারই নেই। কেন? কারণ হচ্ছে এখানে লাস্ট ভ্যালু 125 স্পষ্ট দেওয়া আছে, সুতরাং আমাকে এন এর মানের কোনো। তাহলে আমরা কিভাবে করব, একটু আমি এই পাশ থেকে মুছে লিখতেছি, তাকাও। শুরু করব, স্টার্ট ক্লোজারটা বুঝে বুঝে দেখো, কনসেপ্ট বিল্ড করে করে পড়াশোনা করলে অনেকদিন মনে থাকবে। স্টার্ট করব, স্টার্ট করে কি করব, প্রথমে ওই যে i সমান 5 কোন মানকে অ্যাসাইন করা। আমি বারবার বলি, কোন মানকে অ্যাসাইন করার জন্য এটা প্রসেস হিসেবে কাজ করবে, মানিস আয়তক্ষেত্র হিসেবে কাজ করবে। এখানে যেহেতু কোনো এন এর ভ্যালু লাগবে না, আমরা এন এর কোন ইনপুট নেওয়ার দরকার প্রয়োজন মনে করতেছি। ওকে, এবার i কত পর্যন্ত প্রিন্ট করবে, কত পর্যন্ত প্রিন্ট করবে বলো? 125, i লেস দেন ইকুয়াল 125, 125 পর্যন্ত। যদি yes হয় তাহলে সে প্রিন্ট করবে, এই যে yes হলে এখানে প্রিন্ট করবে কি, এই যে আউটপুট দেখাবে i এর মান। yes যতক্ষণ হবে ততক্ষণ আউটপুট দেখাবে কিসের মান? i এর মান, প্রিন্টএফ করবে i এর মান। ওকে, ঠিক কিনা? এবং পরবর্তীতে সে কি করবে, i এর মান পাস করে বাড়াবে, প্রিন্ট করবে i এর মান। পরবর্তীতে সে কি করবে, এটা কিন্তু এই জায়গায় এসে অনেকে ভুল করে, অনেক স্টুডেন্টরা এখানে এসে ভুল করে। কি ভুল করে জানো? এ i ইজ ইকুয়াল টু i প্লাস 5 এটা দেয় না, আর দিলেও সামান্তরিক দিয়ে দেয়। কোন যোগ করা, গুণ করা, ভাগ করা, এগুলা কি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র? প্রসেস, এগুলা প্রসেস। তার মানে সে i এর মান প্রিন্ট করবে আর ঘুরতে থাকবে, ভদ্র মানুষ। যতক্ষণ এই লুপটা সত্যি হবে সে ঘুরতে থাকবে, এই দুইটা কাজ করে করে। দেখছো ক্রিটিক্যাল কোন জায়গায়? তুমি নিজের সেন্সকে প্রশ্ন করো, তুমি পরীক্ষার খাতায় এটা কোথায় ভুল করতা? দেখছো কেন মানে প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে? এই যে এই অংশটার ক্ষেত্রে এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে যেত। এই যে i এর মান প্রিন্ট করবে, পাস করে পারবে, আবার ঘুরবে, i এর মান প্রিন্ট করবে, পাস করে পারবে, আবার ঘুরবে। আর নো হয়ে গেলে এক্ষেত্রে আর কিছু নেই, নো হয়ে গেলে ডিরেক্ট শেষ, ফিনিশ করে দিবে, যে এখানে আর কিছু নাই। তো নো হয়ে গেলে তো এখানে আউটপুট আমরা সাম দেখাইতাম না, এখানে এরকম কিছু নাই, নো হয়ে গেলে ফিনিশ, শেষ। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা বল?
সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? ক্লিয়ার কিনা বলো, এই লো ফ্লো চার্টটা ক্লিয়ার কিনা? এবং বেসিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাস করে এটা কোনো না কোনো বোর্ড আসতে পারে, এবং এটা কোন একটা বোর্ড আসছে অলরেডি। একটু ক্লিয়ার কিনা বলো তো, এটা ক্লিয়ার হয়েছে কিনা কার কার মাথায়? সবার মাথায় একটু ক্লিয়ার? সবাই কমেন্ট করার চেষ্টা করবা, তোমরা যত কমেন্ট করবা তত আমার ভালো লাগবে। জি স্যার, আমি এখানে ভুল করেছিলাম, থ্যাংক ইউ। আমি জানি তো, এখানে আমি স্টুডেন্টদের অবস্থা দেখলে বোঝা যায় যে সে কোন জায়গায় ধরা যাবে। প্রসেস দুইটা একসাথে লিখা যাবে, এই যে দেখছেন, একটা আউটপুট আর একটা প্রসেস। ডোন্ট ডু দিস। এটা হচ্ছে আই এর মান আউটপুট দিবে সামান্তরিক, যদিও বা এখানে হোয়াইট বোর্ড একটু বাঁকা লেখা দেখা যাচ্ছে, এই যে দুইটা হাজার হাজার গুণ পার্থক্য। এটা সামান্তরিক আর এটা হলো আয়তক্ষেত্র। এই ভদ্রলোক, একটা আয়তক্ষেত্র একটা প্রসেস, বি কেয়ারফুল। এই জন্যই তো প্রশ্নটা দিছে, ধরা খাবেন এই জন্য। আচ্ছা, ক্লিয়ারলি ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর একটা কথা বলি, যেহেতু অনেক কিছু পড়াতে হবে, সবাই ফার্স্ট একবার দুইবারের মধ্যে কথার চেষ্টা করবা ধরার। আর যদি তাও নাও বুঝো, মিনিটটা মার্ক করে রাখবা, কত মিনিটে তুমি বুঝতেছো না, তখন তুমি ক্লাস শেষ হলে আবার দেখবা ভিডিওটা। ওকে ওকে, যেহেতু তোমাদের সময় কম, আমাকে যত বেশি সময় দিবা ক্লাস দিবা, আমি তত বেশি পড়াইতে পারবো। চ্যাপ্টার 3, 4, 5 তো অন্তত ভালো করে পড়াইতে হবে। ওকে, যেহেতু সিকিউ এর সাথে এমসিকিউ পড়াইতে হবে। তাহলে আমরা কি বললাম? প্রথমে i is equal to 5, 5 দিয়ে শুরু, শর্ত হচ্ছে i less than। আরেকটা কথা বলি ভাই, সিকিউ এমসিকিউ ক্লাস করতে হলে বেসিক ক্লিয়ার করা লাগবে। বেসিক না পারো, সিকিউ এমসিকিউ ক্লাসে ভর্তি হয়ে আবেগ দেখে লাভ নেই। আগে বেসিক ক্লিয়ার করে আসো, তারপরে সিকিউ এমসিকিউ বুঝবা। এগুলো অনেক টাফ লেভেলের প্রশ্ন, এমনি দেখতে সহজ মনে হচ্ছে। এই যে i is equal to 5 শুরু, শর্ত যতক্ষণ মানবে ইয়েস হবে ততক্ষণ আউটপুট দেখাতে থাকবে। 5 আউটপুট দিবে, 10, 15, 20। তো এটা কিভাবে করবে? 5 আউটপুট দিবে, বাড়বে, শর্ত চেক করে আবার ঘুরবে 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 ঘুরবে, নো হলে এন্ড, শেষ করে দিবে। আচ্ছা, ওকে ওকে ওকে, ক্লিয়ার। এবার পরের প্রশ্নটা দেখেন, এটা বললাম ওই ভুল করছে বইতে, যে বইটা আমি ফলো করতেছি, যদিও ওনাদের দোষ দেওয়া উচিত না, এরকম ভুল হয় আমার বইতে, অনেক টাইপিং মিস্টেক আছে ছোটখাটো, এরকম হয়ে যায় আসলে, যে কোনো বইতে ভুল হতে পারে, তবে এগুলা যাতে বেশি বড় ভুল না হয় আর কি। আচ্ছা, এটা এখানে একটা বড় ভুল হয়েছে, সেটা একটু বলি। এই গাইডে কিরকম লেখা আছে এটা দেখার দরকার কি? গাইডে হ্যাঁ দিয়ে এন্ড দিছে, আর গাইডে না দিয়ে কি দিছে, এটা তুমি বুঝে করো না। গাইডে না দিয়ে করছে, আমি হ্যাঁ দিয়ে না দিয়ে এগুলো দিয়ে প্যাচ লাগাচ্ছ কেন? দুইটাই তো একই জিনিস। আচ্ছা, এবার আসেন, মনোযোগ দিয়ে কথা শুনো। এই যে প্রোগ্রামিংটাতে কি কি ভুল আছে এটা বের করতে বলছে, এবং ভুলের ধরনগুলা কি কি। নাম্বার 1 ভুল, এদিকে তাকাও। নাম্বার 1 ভুল, ভয়েড মেইন ফাংশনের এখানে সেমিকোলন দেওয়া যায় না। যাই, 1 নাম্বার ভুল হচ্ছে মেইন ফাংশনের এখানে সেমিকোলন ব্যবহার করা যাবে না। এবার আসেন 2 নাম্বার ভুল, ইন্টিজার সিএস ইজ ইকুয়াল টু 0 সেমিকোলন। ভালো কথা, লোফ লিখলাম, লোফের এখানে কি সেমিকোলন ব্যবহার করা যাবে? লোফের এখানে কি সেমিকোলন ব্যবহার করা যাবে? লুফে ফর লুফে কি সেমিকোলন হয়? শুধু ডু হোয়াইল লুফে সেমিকোলন হয় শর্তের মধ্যে। এই যে ডু আর হচ্ছে হোয়াইলের মধ্যে, এই যে এটা শর্তের মধ্যে সেমিকোলন। ঠিক আছে, এবার প্রিন্ট লিখছে শুধু, এটাও ভুল। প্রিন্ট লিখছে, এটা কি বলেন? প্রিন্ট লিখছে, এটা কি? এটা হচ্ছে ভুল। ওকে, আচ্ছা এবার আসেন, প্রিন্ট লিখছে, এটা হচ্ছে ভুল। এই যে দেখেন, এটা কিন্তু প্রিন্ট এফ হবে। কি লিখতে হবে? প্রিন্ট এফ। ওকে, আর একটা কথা কি জানেন, এখানে কোনো হেডার ফাইল নেই। হেডার ফাইল ছাড়া প্রোগ্রাম হবে? হেডার ফাইল ছাড়া কি প্রোগ্রাম রচনা হয়? এই প্রোগ্রামের কি কোনো হেডার ফাইল আছে? এই যে যেমন ইনক্লুড stdio.h, এগুলো আছে? এগুলা ছাড়া কি প্রোগ্রাম হবে? হবে না। আর সর্বশেষ যে ভুলটা গাইডে ধরে নেয়, সেটা হচ্ছে কি, এখানে ইন্টিজার লিখে এখানে %f লিখছে। এটা ভুল সম্পূর্ণ, এটা হচ্ছে মারাত্মক ভুল। ইন্টিজার লিখলে কখনোই %f হবে না, কারণ ইন্টিজার কি ধরনের ডাটা টাইপে আউটপুট দেয়? ইন্টিজার দশমিক ডাটা টাইপে আউটপুট দিতে পারে না।
ইন্টিজার আউটপুট দিবে সবসময় % ডেসিমাল ডাটা টাইপ, ঠিক আছে? ডেসিমাল ডাটা টাইপকে আউটপুট দিবে। ইন্টিজার কখনোই ফ্লোট ডাটা টাইপকে আউটপুট দিতে পারবে না। তুমি যখন এখানে ইন্টিজারে সিআরএস ডিক্লেয়ার করবা, এখানে অবশ্যই % ডি ইউজ করতে হবে। তো এটা গাইডে কেন জানি উল্লেখ করে নাই, এটা ভুল ছিল। তো 5টা ভুল আছে, 5টা সুন্দর করে লিখবা। এবং এখানে ম্যাক্স সিনট্যাক্স এরর, এই যে যেমন এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর, আর বাকিগুলো এমনি পড়লেই পারবা। ক্লিয়ার কিনা বলো, সবার একটু ক্লিয়ার কিনা বলো তো ভুলগুলা। এগুলা দেওয়া মানে আসলে নাম্বার গুলা হচ্ছে এ করা। ওকে, লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রে একটা ভুল ছিল, প্রিন্টের জায়গায় প্রিন্টএফ না লিখে। ওকে, এটা একটা ভুল ছিল আর কি। সবাই একটু ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? এগুলা পারবে কিনা দেখ, পয়েন্ট করে লিখবা, পয়েন্ট করে লিখে পারলে প্রোগ্রামটা সংশোধন করে লিখে দিবা, এটা বেটার হয়। প্রোগ্রামটাকে সংশোধন করে লিখে দিলেও বেটার হয়, ঠিক আছে? এটা দেখতে একটু সুন্দর লাগে। 5টা পয়েন্টে লিখবা, পয়েন্ট গুলাকে সংশোধন করে লিখে দিবা, আর বলে দিবা এটা সিনট্যাক্স এরর, এটা লাইব্রেরি ফাংশনের ভুল ছিল, প্রিন্টের জায়গায় প্রিন্টএফ লেখা উচিত ছিল, ঠিক কিনা? তারপরে আর এই যে এখানে ডাটা টাইপের এরর হয়েছে, ইন্টিজারের জায়গায় %f এর জায়গায় %d হবে, আর হেডার ফাইল মিসিং ছিল, এটা তো বড় ভুল। তারপরে এই যে সেমিকোলন না দেওয়া, এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। এভাবে লিখবা সুন্দর করে। তাহলে আমার সাথে সাথে আবার বলো কি বলেছি। ওকে, আর সি লেস দেন ইকুয়াল 200 এগুলা নিয়ে ভুল না। সি লেস দেন ইকুয়াল 200 এটা ভুল না। এটা সি গ্রেটার দেন লেস দেনও দিতে পারে, সি লেস দেন ইকুয়ালও দিতে পারে, এগুলা নিয়ে কোনো সমস্যা নেই। ধরো সি লেস দেন ইকুয়াল গ্রেটার দেন লেস দেন 200 মানে 199 পর্যন্ত আর কি, 199 পর্যন্ত করবে, এটা তো কোনো ভুল না, এটা কোনো ভুল নয়। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি কিভাবে একটা প্রবলেম সলভ করবো? এটা হচ্ছে নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন। ইনশাআল্লাহ সবাই একবার ইনশাআল্লাহ লিখো, সবাই একবার ইনশাআল্লাহ লিখো। আর কেউ কেউ হয়তো বলতে পারো যে স্যার এটা প্রোগ্রামটা একটু করে দেন, এগুলো আমার মাথায় আছে, তোমার বলতে হবে না। আমি একটা প্রশ্ন ধরছি মানে অবশ্যই করে দিব। ওকে, কারণ আমি জানি যে নটরডেম কলেজের যেটার ফ্লো চার্ট আসবে সেটার হয়তো প্রোগ্রামটা পরীক্ষা আসবে, এটা আই নো দ্যাট। ওকে, এটার প্রোগ্রামটা কি হবে দেখো, যারা অলরেডি প্রোগ্রাম এক্সপার্ট এরা এগুলা পারে। এই যে শুরু করবা ইনক্লুড stdio.h, লিখে রাখো সবাই, এটা এক্সট্রা। এরপরে লিখবা int main। ওকে, এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবা, ইন্টিজারে কি লিখবা i, আর হচ্ছে এখানে s এর কোনো দরকার আছে? এখানে কি s এর কোনো দরকার আছে? কোনো দরকার নাই, শুধু i লিখলে এনাফ। আর এখানে n এরও কোনো দরকার নেই। ওকে, ডিরেক্ট আমরা ফর দিয়ে শুরু করে দিতে পারবো। ফর লুপ i সমান 5 সেমিকোলন i লেস দেন ইকুয়াল 125, এবং হচ্ছে কি i কত করে বাড়ে, i প্লাস 5। এখানে সেমিকোলন দেওয়া যাবে না। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। ডিরেক্ট প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে i, এই যে প্রিন্টএফ i, যতক্ষণ পর্যন্ত কি মানবে, শর্ত মানবে, ততক্ষণ i এর মানটা সে প্রিন্ট করবে। ওকে, এরপরে হচ্ছে সে ফিনিশ করবে, লুপ থেকে বের হয়ে গেলে রিটার্ন 0 করবে। দেখো সে সুন্দর করে 5 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে, 15, 20, 25, 125 পর্যন্ত প্রিন্ট করে যখনই 130 ডুববে তখনই সে প্রোগ্রাম শেষ করে দিবে। তার মানে 5, 10, 15, 20, 125 এভাবে। ওকে, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো। আর চাইলে এখানে একটা নিউ লাইন ব্যবহার করতে পারো গ্যাপটা দেওয়ার জন্য, এখানে একটা স্পেস বা নিউ লাইন এন্ড দিতে পারো। সবার ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা বলো প্রোগ্রামটা, বলেন বলেন। s ইজ ইকুয়াল টু s প্লাস c। আমি আবারও বলেছি একটা কথা, তোমাদেরকে সব সময় বলি, তোমরা দেখছো ভুল বুঝো না। আমি কথা বলার সময়, ক্লাস করার সময় মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। এই যে ফর এর সাথে যদি একটা লাইন থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। আমার দেখছো ক্লাসে মন দিয়ে করো, এই যে এটা কিন্তু আমি ক্লাস চলাকালীনও বলছিলাম, ফর এর সাথে একাধিক লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর এক লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। সুতরাং এটা ভুল না, এটা ঠিক আছে। ক্লিয়ার? ওকে, আমি জাস্ট আজকে দেখাচ্ছি আমাদের ক্লাসের ডেমো কিরকম হবে। এই ক্লাসটাতে ভর্তি হলে 200 টাকা খরচ করতে হবে তোমার। ওকে, আচ্ছা, আর পরের প্রশ্নটা, এই ক্লাসটাতে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও 200 টাকা খরচ করতে হবে। এবার সবাই এমসিকিউ নাও, এমসিকিউ নাও, এমসিকিউ নাও।
দ্রুত গতিতে। সবাই এমসিকিউ বইটা বের করো, আইসিটি অ্যাসিস্ট্যান্টের এমসিকিউ বইটা একটু বের করো। ওকে, আমি 2016 বোর্ড প্রশ্নটা আমি এভাবে সিকিউ করাবো। প্রত্যেকটা ক্লাসে 2-3টা সিকিউ হবে, এরপর এমসিকিউ হবে নেক্সট ক্লাস থেকে আর কি। আজকের ক্লাসে বেশি পড়াবো না, ওই একটা প্রশ্ন পড়াইলাম। আগামী ক্লাস থেকে আমি খুঁজে খুঁজে বের করে রাখবো টেস্ট পেপার থেকে। তো আশা করি 2-3টা টাইপ ভালো করে সলভ করাইলে তোমার প্রোগ্রামিং ক্লিয়ার হয়ে যাবে। তা আমি আপাতত টার্গেট নিছি 9টা ক্লাস, মানে 3টা প্রোগ্রামিং এর উপর ক্লাস হবে আরো, বা 2টা ক্লাস হবে আরো, লং টাইম হবে, 1.5 ঘন্টা ক্লাস হবে। আর হচ্ছে সাথে 3টা HTML 3টা লাগবেও না, HTML এত কিছু নাই আসলে। আর হচ্ছে ক্লাস হবে হচ্ছে চ্যাপ্টার 3 এর উপর। ওকে, সবাই একটু বলেন। আমি এইচএসসি 23 আপনার সলভ পেড বেস ভর্তি ছিলাম এইচএসসি 23। আচ্ছা সবাই এমসিকিউ, আবার একটা এমসিকিউ সলভ করাই, দেখেন এমসিকিউ সলভ কেমন লাগে। ওকে, প্রশ্নটা বুঝছেন সবাই? এভাবে সলভ করলে কি মনে হয় ইফেক্টিভ হবে আপনাদের জন্য? প্রোগ্রামিং কি কি শিখতে হবে? প্রোগ্রামিং তো বাবা মুখস্থ করতে হবে না। এই আমি কি বলছি ফাইনাল রিভিশন স্টুডেন্টসদের এখানে এডমিশন নিতে হবে? অলরেডি তো তোমাদেরকে এন্ট্রি দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপে থাকো না, ক্লাসও করো না, এই জন্য অনেক কিছুই জানো না। আচ্ছা ওকে, সবাই এমসিকিউ বইটা একটু খোলো। 2016 সালের বোর্ড প্রশ্ন, পারলে 92 নাম্বার পৃষ্ঠাটা একটু খোলো। আইসিটি অ্যাসিস্ট্যান্টের 92 নাম্বার পৃষ্ঠা। সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্টের 92 নাম্বার পৃষ্ঠাটা একটু খোলো, 2016। আর এগুলার ব্যাখ্যা পড়ে গেলে আর কিচ্ছু লাগবে না, আর ক্লাস করলে তো আরো লাগবে না। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? ফ্লোচার্টের চিহ্নগুলো আগে লিখে রাখো সবাই। এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষা আসে, 2023 সালে আসছে, 2023 সালেও ফ্লোচার্ট থেকে একটা প্রশ্ন হয়েছে। এগুলো হচ্ছে মাস্ট পারা প্রশ্ন, এগুলো ভুল করা যাবে না। তো প্রক্রিয়াকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? অপশনে দিছে দেখো, বৃত্ত, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস। অথচ যারা আমার বেসিক ক্লাস করছে এরা এগুলা না পারলে পাপ হবে, কারণ ওদেরকে আমি এগুলা এইভাবে পড়াইছি। অর্ধবৃত্ত ব্যবহৃত হয় শুরু এবং শেষ, স্টার্ট এবং ফিনিশ, এবং আমি লিখে দিয়েছি তোমাদেরকে ডিরেক্ট, এগুলাকে বলা হয় অর্ধবৃত্ত। এভাবে অপশন আসবে যে প্রোগ্রামে অর্ধবৃত্ত কিসের জন্য ব্যবহৃত হয়। তারপরে সামান্তরিক, যে চতুর্ভুজের ইভেন সংজ্ঞা সহ বলে দিছিলাম, যে চতুর্ভুজের 2টা বিপরীত বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, এই যে বিপরীত বাহুগুলো সমান হবে সামান্তরিক। এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, এই যে সামান্তরিক, ইনপুট এবং আউটপুট, ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত হবে। ওকে, এরপরে শোনো, এই যে প্রসেস, আয়তক্ষেত্র। এই যে আজকে যে প্রশ্নটা সর্বপ্রথম আসছে, প্রোগ্রাম ফ্লো চার্টের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? প্রসেস। তাহলে প্রসেসটা কেন ব্যবহৃত হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, নাম্বার অ্যাসাইন করা, এই যে প্রক্রিয়াকরণ, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ। এভাবে পরীক্ষা আসছে দেখো, আয়তক্ষেত্র। এখন যে শুধু চিত্র দেখে গেছে আয়তক্ষেত্র কিন্তু এটা মাথায় নিয়ে যায়নি, সে কিন্তু অবশ্যই জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে, কারণ সে তো চিত্র দেখে গেছে। এখন তোমরা তো অটো পাস, তো অনেকে পড়াশোনা একটু কম করে আসছো, তো বেসিকে দুর্বলতা আছে, এটা মাথায় রাখবা, এই জন্য খেয়াল রাখবা। এরপরে রম্বস, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য রম্বস, লিখে রাখো রম্বস। সিদ্ধান্ত গ্রহণ, প্রোগ্রামিং ইফ এলসে এভাবে আসতে পারে। ইফ এলস এর ক্ষেত্রে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন। ওকে, এরপর আছে বৃত্ত। বৃত্তটি কিসের জন্য ব্যবহৃত হয়? বৃত্ত ব্যবহৃত হচ্ছে সংযোগ, প্রোগ্রামিং এর মধ্যে তার সংযোগ, চিত্র সংযোগের জন্য এই বৃত্ত ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। এবার লিখে রাখো, 2016 সালের এমসিকিউ তার একটা প্রশ্ন আসছিল যে প্রোগ্রামিং ফ্লো চার্ট কয় প্রকার? লিখে রাখো, ফ্লো চার্ট কয় প্রকার? 2023 সালে আরেকটা প্রশ্ন আসছিল, ফ্লো চার্ট কয় প্রকার? ফ্লো চার্ট হচ্ছে 2 প্রকার, 1 সিস্টেম ফ্লো চার্ট, 2 প্রোগ্রাম ফ্লো চার্ট। এটাও লিখে রাখো, ফ্লো চার্ট হচ্ছে কয় ধরনের?
দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। ওকে, কথা ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা একটু বলতে হবে, একটু দ্রুত বলবা, তাহলে আমি পড়ায় মজা পাবো। ওকে, আচ্ছা। আর কালকে বইতে ডেলিভারি ফি ফ্রি থাকবে, তবে একটা নিলে ফ্রি দিব না। সিকিউ নিলে ফ্রি পাবেন, এমসিকিউ নিলে ফ্রি পাবে না। আর এমসিকিউ সিঙ্গেল মনে হয় সেলও করা যাবে না, এমসিকিউ বই নাই, 50টাও নাই মনে হয় এমসিকিউ, আর একটা সেল করা যাবে না। ওকে, কারণ আসলে বই শেষ হয়ে গেছে, একটা কোচিং এ 60টা না 70টা কিনে ফেলছে একবার, এখন পরবর্তীতে বিপদে পড়ে গেছে, কক্সবাজার বিটি কোচিং। আচ্ছা, যে এনিওয়ে, আর বই আছে মনে হয় 70-80 জনের নিতে পারবে। লিসেন, একটু শুনেন, চট্টগ্রাম যারা আছেন এরা অর্ডার করবেন না, অন্যদের সুযোগ করে দিবেন। চট্টগ্রামের গুলা চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে সকাল সকাল চলে গিয়ে বই নিয়ে ফেলবা, এখানে এসে ঝামেলা করবা না। তোমরা ঝামেলা করো, পরবর্তীতে বাইরের স্টুডেন্ট গুলা বই নিতে পারে না। তোমরা একটু কষ্ট করে 5-10 টাকা গাড়ি ভাড়া করে খরচ করে চকবাজার চলে যাবা, বুকল্যান্ড লাইব্রেরিতে বই পাবা, ওখান থেকে নিয়ে নিবা। তোমরা এখানে অর্ডার করো এখান থেকে এখানে কাছাকাছি, তখন স্টুডেন্ট বাকিরা ওই বাইরের দূরের স্টুডেন্ট গুলা বইগুলা নিতে পারে না। ঠিক আছে, তোমাদের জন্য লাইব্রেরিতে অলরেডি ওরা আমাদের থেকে অর্ডার দিয়ে রাখে আগে থেকে। ঠিক আছে, ওরা আগে থেকে 100-150 বই নিয়ে নিছে, এখন ওরা এগুলো সেল করো, তোমরা এদেরকে ডিস্টার্ব করিও না। এরা এখন পরবর্তীতে আমি এদেরকে বই দিতে না পারে আমার কষ্ট হয়ে যায়। গত বছর কি হয়েছে জানো, সৌজন্য কপি শুদ্ধ দিয়ে দিতে হয়েছে, যাদের জন্য স্পেসিফিক কপি দিছি না কাউকে কাউকে এগুলো এনে এনে বিক্রি করতে হয়েছে। মানে বইয়ের এত অবস্থা খারাপ। ওকে, এবার শুনেন, নিচের কোনটি সঠিক চলক, এটা খুব মনোযোগ দিয়ে শোনো। ভেরিয়েবল ঘোষণার নিয়ম, এটা এত ইম্পর্টেন্ট। এই চলক ঘোষণা থেকে কোনটি বৈধ ভেরিয়েবল অবৈধ ভেরিয়েবল অবশ্যই আসবে, একটা প্রশ্ন হবে এখান থেকে, কোনটি বৈধ চলক কোনটি অবৈধ চলক, এটা মাস্ট বি মনে রাখবা। ঠিক সেম এখানেও লেখা আছে যে কোনটি বৈধ চলক। প্রথমে একটা কথা মনে রাখবা, যে কোনো নাম বৈধ চলক হতে পারবে, যে কোনো নাম। যেমন ধরো তুমি চাইলে এ বি সি, বড় এ বড় বি, যা ইচ্ছা তাই ধরতে পারবে। তুমি চাইলে তানবীর, সিফাত, তোমার পছন্দের মানুষের নাম, যেটা ইচ্ছা সেটা ধরতে পারবে। তবে হ্যাঁ, তোমার মন চাইলেও তুমি প্রোগ্রামিং এর যে লাইব্রেরি ফাংশন গুলো আছে, ইন্টিজার কিওয়ার্ড গুলো আছে প্রোগ্রামিং সংক্রান্ত, ইন্টিজার, ইনক্লুড, এসটিডিউ, তারপরে স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো ধরতে পারবে না। কোনো প্রোগ্রামিং ফাংশন বৈধ ভেরিয়েবল নয়, বা কোনো প্রোগ্রামিং কিওয়ার্ড বৈধ ভেরিয়েবল নয়, এগুলো ধরতে পারবে না। এখন তুমি টেরা মানুষ, স্যার আমি এগুলাই ধরবো, তাহলে কিভাবে ধরতে হবে? তুমি যদি চাইলে এখানে বড় হাতের অক্ষর দাও, তাহলে আবার ধরতে পারবা, এটা আবার বৈধ। খুব কেয়ারফুলি খেয়াল করো, স্ক্যানএফ এমনি লিখলে অবৈধ ভেরিয়েবল, কিন্তু কেউ যদি স্ক্যানএফ কে এস বড় হাতের দিয়ে লিখে, এটা আবার বৈধ। কারণ প্রোগ্রামিং এ কি সেনসিটিভ, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরের মধ্যে ব্যাপক ব্যবধান। তো তুমি লাইব্রেরি ফাংশন কেউ যদি ইনক্লুড লিখে, এটা কিন্তু হবে না, এটা অবৈধ ভেরিয়েবল। কিন্তু তুমি যদি বড় হাতের আই দিয়ে লিখো, এটা আবার বৈধ, এটা আবার ওকে। যেমন তুমি যদি ফর লিখো, এটা অবৈধ, কিন্তু তুমি যদি ফর লিখো, এটা আবার বৈধ ভেরিয়েবল। কি সুন্দর সিস্টেম দেখছো? আর প্রোগ্রামিং ভেরিয়েবলের ক্ষেত্রে, কোনোদিন কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। এই যে যেমন ধরো প্লাস, মাইনাস, গুণ, যোগ, এগুলা কখনোই ব্যবহার করা যাবে না। কেউ কেউ যে এই যে সিবিসে গেলে প্রিয় মানুষের নামের সাথে এভাবে লিখো না, এ প্লাস পি, এগুলো একসাথে বল ধরা যাবে না। এ স্টার পি, এগুলো ধরা যাবে না। এ এট দ্য রেট কিউ, এগুলো ধরা যাবে না। এভাবে কোনো সিম্বল ধরা যাবে না, কোনো সিম্বলই ধরা যাবে না, এগুলো অবৈধ ভেরিয়েবল। তো স্যার কি ধরা যাবে? একটা মাত্র সিম্বল প্রোগ্রামিং ভেরিয়েবলে ধরা যাবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর। এই যে এখানে আসছে, এই বইতে 2016 সালে আসছে, টেস্ট আন্ডারস্কোর 1। এই যে যেমন এটা কারেক্ট ভেরিয়েবল, এটা একদম পারফেক্ট, এটা ধরা যাবে। এখানে দেখো অপশন আর গুলা কি কি, 1 টেস্ট, টেস্ট 1, টেস্ট এট দ্য রেট 1, এগুলো ধরা যাবে না। এভাবে ধরা যাবে টেস্ট আন্ডারস্কোর 1, একটা সিম্বল ইউজ করা যাবে ভেরিয়েবল ডিক্লারের সময়, সেটা হচ্ছে আন্ডারস্কোর। কথা বুঝাইতে পারছি? সবাই কি কথা বুঝতে পারছো? এবার শোনো, কোন
একটা ভেরিয়েবল ধরলে এভাবে গ্যাপ রাখা যাবে না। যেমন তুমি ধরো টিএম ধরতেছো, টিএম এভাবে গ্যাপ দিয়ে স্পেস দিয়ে ধরতে পারবা। তোমাকে হয় একসাথে ধরতে হবে এভাবে, না হয় এভাবে আন্ডারস্কোর দিয়ে ধরতে হবে ভেরিয়েবল। মানে তুমি এভাবে গ্যাপ ইউজ করতে পারবে না এখানে। আর কোন ভেরিয়েবলের শুরুতে নাম্বার ইউজ করা যাবে না। এই যে 2a 3a এগুলো ইউজ করা যাবে না, এগুলো এভাবে ভেরিয়েবল ভুল, এটা অবৈধ ভেরিয়েবল, এগুলোই ব্যবহার করা যাবে না। মানে ওই যে ইন্টিজারের পাশে যেগুলো লিখি আর কি। এই জন্য বলে আগে বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে আর কারো জীবনে যদি প্রোগ্রাম অন্য জায়গায় হলেও পড়ে থাকেন, আমাদের ক্লাসগুলো একবার হলেও করবেন। আমাদের 7টা ক্লাস তোমাদের জন্য আমি দিয়ে রাখছি ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে। এই 7টা ক্লাস করলে যে দুর্বল আধা কানা হলেও প্রোগ্রামিং পারবে। সময় যেহেতু আছে 1 মাসে 7টা ক্লাস করতে পারো, ঠিক আছে? ফ্রিতে যেহেতু দিয়ে রাখছি। আর কারণ তোমরা তো আবার বলবা যে স্যার রিভিশন ব্যাচে ভর্তি হলে 500 টাকা, এটা অনেক বেশি। কিন্তু তোমরা মোবাইলে এমবি ঢুকাইতে 500 টাকার চেয়ে বেশি ঢুকাবো, এটা সমস্যা না। স্যারের কাছে এসে 200 টাকার চেয়ে ডিসকাউন্ট চাও, কি এক অবস্থা। কেউ কেউ বলে যে স্যার আমরা তো ফ্রিতে পাওয়ার কথা, 200 টাকা এটা দিব কেন? আরে দিয়ে দিছো, এখন এটা আবার ব্যাক দিতে আমার আরেক কিয়ামত না, খুঁজতে হবে না তুমি কখন টাকা পাঠাইছো। এই 200 টাকার জন্য কেউ বিরক্ত করবে না, দিয়ে দিছো মানে দিয়ে দিছো। এখানে আবার এটা রিটার্ন চাইও না আল্লাহর রাস্তায়, ঠিক আছে? তোমাদেরকে আমরা কিছু কিছু কোর্সে ফ্রি দিছি আর কি, তো এটা হইতে পারে এই 200 টাকার জন্য আবার এটা কেউ রিটার্ন খুঁজবে না। ওকে, এগুলো বিরক্ত লাগে। কারণ এমনি মেসেজে রিপ্লাই দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে স্টুডেন্টরা ভর্তি হতে চাচ্ছে যে। ওকে, সবাই একটু শুনেন। আর এবার একটু শুনেন, পরবর্তী ভেরিয়েবল সেটা হচ্ছে এইভাবে ধরা যাবে, a2 a3 এগুলো ধরা যাবে, এগুলো কারেক্ট আবার, কিন্তু এভাবে ধরা যাবে না। তাহলে আমরা কি পারবো বৈধ ভেরিয়েবল অবৈধ ভেরিয়েবল আসলে? সবাই একটু কমেন্ট করেন তো, বৈধ ভেরিয়েবল অবৈধ ভেরিয়েবল আসতে পারবো কিনা, একটু কমেন্ট করে তো সবাই। ওকে, একটু বলো তো, দ্রুত গতিতে বলতে হবে। ওকে, বাইরে ফ্রিতে তো অনেক কিছু দিই, আমি অনেক ফ্রি ক্লাস দিই না, এইচটিএমএল দিয়ে দিছি না, প্রোগ্রামিং দিয়ে দিছি না। তোমরা একটু আইসিটি অ্যাসিস্ট্যান্টকে সাজেস্ট করিও। আমরা আসলে আন্ডার রেটেড রয়ে গেলাম। আসলে আমি বিসিএস নিয়ে ব্যস্ত ছিলাম তো, অনেক মার্কেটিং করতে পারি নাই। তোমরা জানো যে আমি নন ক্যাডার থেকে 41তম বিসিএস চিটাগং পলিটেকনিকে জয়েন করছি। তো এটা আসলে তোমরা একটু সাজেস্ট করিও, ছোট ছোট যেগুলো আছে আন্ডা বাচ্চা এদেরকে ভর্তি করাই দিও, কারণ এগুলো একটা কোর্স আসলে দরকার। তোমরা তো এখন বুঝতেছো, তোমরা তো এখন হলেও বুঝতেছো যে আসলে 900 টাকা 1000 টাকা চাইলে যাক, একটা অন্তত ফুল কোর্স করা দরকার। এটা এখন হয়তো বুঝতেছো তোমরা। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? দ্বিতীয় প্রজন্ম। আমরা জানি প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি, তৃতীয় প্রজন্মের ভাষা সি প্রোগ্রাম, যেগুলো যারা আছে। তারপরে ডাটাবেস সংক্রান্ত অতি উচ্চতর, এগুলা পারবা। যেগুলা বুঝতে কষ্ট হবে সেগুলা পড়াচ্ছি। সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড কোনগুলা? সি প্রোগ্রামিং এ ব্যবহৃত কিওয়ার্ড কোনগুলা বলো তো? এই যে O2, ডাবল, ব্রেক, ইফ, এলস, ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, ফর। এই যে সি ভাষায় যেগুলো ব্যবহার করি না, ফর, তারপরে হোয়াইল, তারপর ডু, তারপর ইফ, গুটু, তারপরে হচ্ছে এলস, তারপর আরো কি আছে, এলস ইফ, এরপরে হচ্ছে আর কি আছে, এই যে হাবি জাবি, ব্রেক, কন্টিনিউ, এগুলা হচ্ছে সি ভাষায় ব্যবহৃত। এগুলা আমরা সুন্দর করে এমসিকিউ বইতে লিস্ট দিয়ে রাখছি, দুই একবার রিডিং করবা। এই যে দেখো, সুন্দর করে 92 নাম্বার পৃষ্ঠা একেবারে ফ্রেশ করে লিস্টটা দেওয়া আছে, একবার দুইবার রিডিং করলে পারবা। এগুলা হচ্ছে হ্যাঁ, একটু ডিস্টার্ব করতেছিল, সরি, সরি ফর দ্যাট। এটা আবার কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু চেহারাটা উল্টাই। এখন ক্লিয়ারলি দেখতেছো? একটু ডিস্টার্ব করতেছিল আর কি। আসলে বাংলাদেশে থেকে মাঝে মাঝে ওই যে বাংলাদেশ দলের মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের মতো আর কি। এরা হচ্ছে টিম হচ্ছে কেনিয়ার জিম্বাবুর মতো, কিন্তু পারফরমেন্স আশা করি কিসের মতো? অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো। এটা হবে? তো আমরা আমরা নিজেরাই তো অভ্যাস খারাপ, এদের থেকে বেশি আশা করি। ঠিক সে বাংলাদেশের নেট হচ্ছে উগান্ডার চেয়ে কম স্পিড, উগান্ডার স্পিড বাংলাদেশের নেটের চেয়ে বেশি। তো সেখানে আমরা যদি পারফরমেন্স আশা করব,
আমেরিকার মতো, তাইলে হবে? বাংলাদেশের নেট মানে ডিস্টার্ব করবে মাঝে মাঝে, এগুলো মেনে নিতে হবে। জন্মগ্রহণ করছো কেন এই দেশে? তবে প্রাকৃতিক সৌন্দর্য দেশের দিকে আমার দেশ সেরা, এটা মানতে হবে। সৌন্দর্য দেখবো আমরা দেশের। আম খাবো রাজশাহীর, কি টেস্ট! মানে দিনাজপুরের লিচু খাবো। ওকে, কক্সবাজারের পদ্মার ইলিশ খাবা রাজশাহীর, কক্সবাজারের লবণ খাবা, পান খাবা। তো এগুলার জন্য আমরা বিখ্যাত। আমরা ইন্টারনেটের আশা করে লাভ কি? আচ্ছা, যাই হোক। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটু আসো আর একটু পড়াই। সেটা হচ্ছে কি, এসকেএনএফ কে বলা হয় কি ফাংশন? এসকেএনএফ কে বলা হয় উপাত্ত গ্রহণের কমান্ড। পরীক্ষায় যদি উপাত্ত গ্রহণের কমান্ড দেয়, আবার উল্টাই যায়ও না, আল্লাহর হস্তে। উপাত্ত গ্রহণের কমান্ড দিলে আবার ভয় পাইও না। এই উপাত্ত গ্রহণের কমান্ড মানে কি? ইনপুট আর কি। এটাকে একটু সুন্দর করে লিখছে আর কি, যাতে তুমি কনফিউজ হও। এই যে ইনপুটকে বলা হয় উপাত্ত গ্রহণের কমান্ড। ওকে, আর আউটপুট মানে উপাত্ত ছাপানোর কমান্ড কোনটি? যদি বলো উপাত্ত ছাপানোর কমান্ড, তখন এটা এই যে ইনপুট মানে স্ক্যানএফ আর কি, স্ক্যানএফ কমান্ড। উপাত্ত ছাপানোর কমান্ড মানে হলো আউটপুট, মানে প্রিন্টএফ। আউটপুট মানে হলো প্রিন্টএফ। এগুলা এই ভাষাগুলা ব্যবহার করলে আবার কনফিউজ হয়ো না, ঠিক আছে? এগুলা হচ্ছে প্রিন্টএফ, এগুলা হচ্ছে ফাংশন প্রোগ্রামিং এর। তারপরে হচ্ছে অনুবাদ সফটওয়্যার কয় ধরনের? আবেগে ঠাস করে দাগায় ফেলো। আরেক সমস্যা, দুই ধরনের। অপশন কতে থাকবে এটা, এটা দাগায় দিচ্ছে দুই ধরনের। এই সহজ প্রশ্নগুলো ভুল করার কোনো মানে হয়? অনুবাদ দুই ধরনের নাকি তিন ধরনের? তিন ধরনের। কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। যেগুলা পারা প্রশ্ন, এগুলা ভুল করবা না আল্লাহর ওয়াস্তে। এগুলা হচ্ছে 100% পারা প্রশ্ন, এগুলা কেমনে ভুল করবা? অ্যাসেম্বলার। এমনি ইন্টারপ্রেটার আর কম্পাইলার সবসময় পড়ো দেখে দুইটা দাগায় দিবা। আরেকটা কথা মনে রাখবা, কম্পাইলার আর ইন্টারপ্রেটার থেকে প্রশ্ন এক নৈর্ব্যক্তিক হবেই। কম্পাইলার কি করে? পুরা প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে। এবার বিসিএস এর শুদ্ধ প্রশ্ন আসছে এটা থেকে, 46তম বিসিএস এই কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে প্রশ্ন আসছে। তাহলে কম্পাইলার কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে না, প্রশ্ন বুঝবা কি বলতেছে নিচে। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। কম্পাইলার পুরো প্রোগ্রাম। আবার ভুল সংশোধনে কে বেশি এক্সপার্ট? ডিবাগিং বা ভুল সংশোধন, ইন্টারপ্রেটার এক্সপার্ট, এটা মাথায় রাখবা। ভুল সংশোধনে কিন্তু কম্পাইলার এক্সপার্ট নয়, কারণ কম্পাইলার সমস্ত ভুলকে একসাথে প্রদর্শন করে। ইন্টারপ্রেটার লাইনের ভুল লাইনে প্রদর্শন করে দেখে এটা এক্সপার্ট। তবে কম্পাইলার দ্রুত গতিতে লোড হয়, কারণ দ্রুত গতিতে আউটপুট দিতে পারে কম্পাইলার। ইন্টারপ্রেটার আউটপুট দিতে দেরি হয়, লাইন বাই লাইন চেক করে তো। আর কম্পাইলার পুরা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে পারে, ইন্টারপ্রেটার পারে না। আই রিপিট, ইন্টারপ্রেটার বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করতে পারে না, এগুলো খেয়াল রাখবা। কিন্তু কম্পাইলার বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। ওকে, এই প্রশ্নগুলোর থেকে একটা নৈর্ব্যক্তিক হবে, শিওর থাকো। যে কি বুড়াই ফেসাই হলেও একটা নৈর্ব্যক্তিক বের করবে এখান থেকে। সুতরাং এটা কেয়ারফুলি খেয়াল করতে হবে। ওকে, এরপরে হচ্ছে কি সর্বশেষ অ্যাসেম্বলার একটা আছে, যেটা আমি বলেছিলাম টেজম, ইমু, বলছিলাম না? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করতে পারে কোন, বা পরীক্ষা আসতে পারে দ্বিতীয় প্রজন্মের ভাষার অনুবাদক কোনটি। যদি এক্সাম আসে দ্বিতীয় প্রজন্মের ভাষার অনুবাদক কোনটি, দ্বিতীয় প্রজন্মের ভাষা কোন ভাষা? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার অনুবাদক কি? অ্যাসেম্বলার। সিম্পল হিসাব নিকাশ, এগুলা ক্লিয়ারলি বুঝতে হবে। এরপর আসেন, আর স্ক্যানএফ এর মনে করো তোমাকে প্রশ্ন দিতে পারে যে এই তিনটা ফাংশনকে ইনপুট নেওয়ার জন্য কি কি করতে হবে, কিভাবে স্ক্যানএফ লিখতে হবে। দেখো 2016 সালে এখানে আমাদের বইয়ের 13 নম্বর প্রশ্নে আছে সুন্দর করে স্ক্যানএফ কিভাবে লিখতে হয়। এগুলা লিখে জানতে হবে, এগুলা যাতে ভুল না হয়। পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এখানে কোনো কমা হবে না, মনে রাখিও, সাবধান। লিখতে গিয়ে এক্সপার্ট গিরি করতে গিয়ে এগুলো যাতে ভুল না হয়। পার্সেন্ট ডি, এখানে কোনো কমা হয় না। এম পার্সেন্ট এ, এখানে কমা হবে আবার। এম পার্সেন্ট বি, এম পার্সেন্ট সি। ওকে, এগুলা যাতে সেমিকোলন হবে লাস্ট, এগুলা যাতে ভুল না হয়, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে লং, এই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই ডাটা টাইপস। লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেই, এটা একটু লিখে রাখো এই লিস্টটা। তাই সবাই এই লিস্ট একটু লিখে ফেলো।
আচ্ছা সবাই এটা একটু লিখে ফেলো, এই লিস্টটা, এটা মুখস্থ করে ফেলবা এখনই। ওকে, এই যে মানে কোন মেমোরিতে সি প্রোগ্রামের ডাটা টাইপ গুলা কত মেমোরি নেয়। যেমন ক্যারেক্টার নিবে 1 বাইট, স্ট্রিং এর জন্য ব্যবহৃত হয়, লিখে রাখো, পাশে লিখে রাখবে স্ট্রিং এর জন্য ব্যবহৃত হয়। স্ট্রিং, এগুলো তোমাদের পড়ানো হয় না, এগুলো নাইও তোমাদের। 1 বাইট ডাটা নিবে মেমোরিতে, মানে একটা যখন তুমি ইনপুট হিসেবে নিবা, ক্যারেক্টার ইনপুট হিসেবে নিবা, সে মেমোরিতে কত বাইট জায়গা নিবে? 1 বাইট। তার মানে পুরো মেমোরির শুধুমাত্র 1 বাইট জায়গা নিবে সে। আর একটা মেমোরি অনেক বাইট, জানো তো নাকি? 1 জিবি মেমোরি মানে কত বাইট বলতে পারবা কেউ? কত বাইট দেখি বলো তো। 1 জিবি মেমোরি মানে কত বাইট? 1024 MB, মেগাবাইট আগে, 1024 মেগাবাইট। ঠিক আছে, এরপরে হচ্ছে 1024 গুণ 1024 কিলোবাইট। এরপরে হচ্ছে 1024 গুণ 1024 গুণ 1024 বাইট। তার মানে এত বড় একটা মেমোরির সামান্য 1 বাইট জায়গা নেবে একটা যখন ইনপুট হিসেবে নিব। আর এ বি সি ডি এগুলাকে বলা হয় ক্যারেক্টার, এগুলাকে বলা হয় স্ট্রিং। আইসিটির ভাষায় কি বলা হয় এগুলাকে? প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং। এগুলোকে বলা হয় স্ট্রিং এর প্রোগ্রাম। কয় বাইট জায়গা নিবে মেমোরিতে? বলো কয় বাইট? 1 বাইট। ওকে, এবার আসেন, তাহলে 1 জিবি কে বাংলা 1024 MB, তারপরে হচ্ছে আরো 1024 গুণ 1024 KB, এরপরে হচ্ছে বাইট। খেয়াল রাখবে এগুলা যাতে ভুল না হয়। এবার ক্যারেক্টার তো 1 বাইট নিল, তারপরে হচ্ছে আরেকটা ডাটা টাইপ আছে ইন্টিজার। এই যে ইন্টিজার ডাটা টাইপ, এটা নিবে 2 বাইট। দেখো এটা 2 বাইট জায়গা নিবে। ইন্টিজার মানে কি 1 2 3 4 5 6 10 15 20, এগুলা যখন একটা ইনপুট নিবে সেগুলো মেমোরিতে কত বাইট জায়গা নিবে? 2 বাইট। তার মানে স্ট্রিং এর চেয়ে 1 বাইট বেশি। ওকে, তারপরে কিছু লং ইন্টিজার মানে আরেকটু যদি বড় ডাটা হয়, লং ইন্টিজার গুলো কত বাইট নিবে? 4 বাইট নিবে। এবার ওই যে ফ্লোট, দশমিক, ফ্লোটও 4 বাইট নিবে। ফ্লোট কেন 4 বাইট নিবে এটা একটু জিজ্ঞেস করো কেউ একজন। কেন জানো? কারণ ফ্লোটের পরে দশমিকের পরে ঘর আছে। ফ্লোটের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা একটু বলে ফেলি। তোমাকে যদি আমি নর্মালি প্রিন্টএফ দিয়ে ফ্লোট দিই, এই যে ধরো প্রিন্টএফ %f, ধরো এখানে দিলাম s এর মান, প্রিন্ট করো, তখন নর্মালি সে আউটপুট দিবে এভাবে 3.8 দিয়ে এখানে 5টা 6টা শূন্য বসে দিবে, শুধু শুধু দশমিকের পরে শূন্য বসে দিবে। কারণ কেন? এটা কয় বাইট জায়গা নিচ্ছে? কয় বাইট? 4 বাইট। এটা হচ্ছে এর সমস্যা। ফ্লোটে শুধু শুধু শূন্য কতগুলো আউটপুটে বসে দিবে, মানে ডাটাটা বড় করবে। কিছু দেখবা আমি বইতে এভাবে কিছু জিনিস দিয়েছি। 0.3 আমার বইতে 0.3%f, এটার মানে কি স্যার? এই 0.3টা কেন দিচ্ছেন? এটা কি ভুল হয়েছে? প্রশ্ন ভুল হয় নাই। এটার মানে হলো দশমিকের পরে সে 3 ঘর দেখাবে, এভাবে 3 ঘর, মানে 0.3 ইউজ করলে 3 ঘর, 0.2 ইউজ করলে 2 ঘর। মানে এফ এর আগে তুমি যত দিবা, 0.2 দিলে 2 ঘর দেখাবে, 0.3 দিলে 3 ঘর দেখাবে। বুঝতে পারছো? তার মানে ফ্লোট ডাটা টাইপ কত কত বিট, কেন বিট বেশি লাগে বুঝছো? ইন্টিজার আর ফ্লোটের মধ্যে বিট কার বেশি লাগতেছে? ইন্টিজারে লাগে 2 বাইট, আর ফ্লোটে লাগতেছে কয় বাইট? 4 বাইট। আর এগুলো আর এক্সাম্পলের ভরা, এগুলো দেখবা যে কিছু কিছু গুগলে সার্চ দিলে এগুলো 2 বাইট আছে আবার 4 বাইট আছে, এই জন্য এটা বেশি কনফিউশন। তো সুতরাং এই লিস্টটা ফলো করবে আমারটাই। এরপর ডাবল হচ্ছে 8 বাইট, এটা লিখে রাখো। ডাবল একটা ডাটা টাইপ আছে, এটা আর একটু বড়, বেশি বড় ডাটার জন্য 8 বাইট মুখস্থ রাখবা। তারপরে বুলিয়ান হচ্ছে সবসময় 1 বিট, এটা আবার বিট, এটা একটু মাথায় রাখবা। বুলিয়ান মানে 1 বিট, কারণ বুলিয়ান অ্যালজেব্রা মানে অলওয়েজ এক আর শূন্যের কাজ, বাইনারির কাজ। আর বাইনারি সংখ্যা মানে 1 বিটের বেশি লাগে না। বাইনারি থেকে 1 বিটের বেশি লাগবে? লাগবে না। বাইনারি সংখ্যা মানে সবসময় 1 বিট। বুলিয়ান 1 বিট, 1 বাইট বলিও না আমার আল্লাহর রাস্তায়, 1 বিট। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রার ডাটা। তো শুনো, এইভাবে আমরা পড়বো। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো নৈবেত্তিক শিখে ফেললাম, মানে ক্যারেক্টার 1 বাইট, ইন্টিজার 2 বাইট, লং ইন্টিজার, এগুলো প্রায় সময় পরীক্ষা থাকে, কিন্তু কোনো না কোনো বোর্ডে এগুলো আসবে, দেখবা তোমরা। আর বিভিন্ন ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, সি প্রোগ্রামিং এর জন্য এগুলো জাতীয় প্রশ্ন, এটা মাথায় রাখবা। আর ওই যে এটা আসে, এটা একবার আসছে 2017 সালে, কখন গ্যাস লিখতে হয়? এই যে নিচে যে গ্যাস লিখতে হয় কখন, এটা কখন লিখতে হয়? এখান থেকে 2টা লাইন লিখে রাখো সবাই। ইনক্লুড conio ডট এস যখন ইউজ করবো আমরা হেডার ফাইল হিসেবে। ও
ইনক্লুড conio ডট এস। হেডার ফাইল হিসেবে যখন আমরা ইনক্লুড conio ডট এস লিখবো, এই যে তখন আমাদেরকে নিচে কি লিখতে হয়, এই হেডার ফাইলটার জন্য আমাদের কি লিখতে হয়, এই যে গ্যাস এই ফাংশনটা লিখতে হয়। এটা মাথায় রাখবো, ঠিক আছে? এটা পরীক্ষা আসছিল 2017 সালে একবার। তারপরে আইএনটি মেইন ফাংশনে যদি আইএনটি মেইন লিখি, তখন রিটার্ন 0 হিসেবে একটা ভ্যালু লিখতে হয়, এই যে রিটার্ন 0। এটাও মাথায় রাখবো, এটা আসতে পারে এবার। ওকে, আচ্ছা যাই হোক, পড়া অনেক পড়াইছি আজকে আর না। আমি আসলে আজকে আর ক্লাস নিব না, আগামী ক্লাসে নিব 10টায়। আগামী ক্লাস আমরা এমসিকিউ মোটামুটি নাই 80% শেষ করে দিব। বিশেষ করে আগামী ক্লাস আমি ইফ, কন্টিনিউ স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট এগুলো পড়াবো, ঠিক আছে? এগুলোর থেকে প্রায় সময় 3টা-4টা নবের থেকে আসে। তারপরে একটা আউটপুট কি হবে, একটা লুপ লিখে দিবে, লুপ লিখে দিয়ে বলবে আউটপুট কত, ঠিক কিনা? এগুলা বলে যে লুপ একটা লিখে দিবে, বলবে যে এখানে আউটপুট কি হবে। এগুলা কিন্তু প্রোগ্রামিং আসে। আর বাকিগুলো মোটামুটি মুখস্থ করা যায়। যেমন ধরো এইগুলো আমরা অলরেডি জানি যে %d হলে, এই অলরেডি %d হলে ইন্টিজারের ডাটা টাইপের জন্য লেখা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এটা একটু লিখে ফেলো, তাহলে এটাও একটু লিখে ফেলে। এই যে যেহেতু ডাবল এগুলা পড়াইছি, তো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই সাথে সাথে। ওকে, কিন্তু যারা আমি আগেই বলেছি, যারা বেসিক জানো না তারা প্রোগ্রামিং এমসিকিউ তে কষ্ট পাবা, তাহলে বলে লাভ নাই। এই ইন্টিজার যখন ডাটা টাইপ হবে, এটার জন্য 2 বাইট, আবারও বলতেছি, এবং এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d ডেসিমেল। এরপরে ফ্লোট যখন ডাটা টাইপ হবে, এটা 4 বাইট, এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমরা জানি %f। তারপর হচ্ছে কি স্ট্রিং যখন ডাটা টাইপ হবে, বা ক্যারেক্টার এভাবে লিখা হয়, ক্যারেক্টার যখন ডাটা টাইপ হবে, এটা হচ্ছে 1 বাইটের জন্য কাজ করে, এবং এখানে হবে কি %c, ঠিক আছে? আর ডাবল, এই যে ডাবল যখন ডাটা টাইপ হবে, এটা হচ্ছে 8 বাইট কাজ করে, এটা অনেক বড়, এবং এটার জন্য লেখা হয় %lf। তাহলে একটু মাথায় রাখবা, ওকে? আর লং ইন্টিজার যখন ডাটা টাইপ হবে, লং ইন্টিজার ডাটা টাইপ হিসেবে যখন লং ইন্টিজার লিখবো, তখন এটাও হবে 4 বাইট, এবং এটারই হবে %ld। এগুলো একটু মাথায় রাখবা। আর স্ট্রিং এর ডাটা টাইপ যখন আমরা ইউজ করব, এটার জন্য মূলত %s ইউজ করা হয়। এগুলো তোমাদের দরকার নাই তেমন একটা, তাহলে এগুলো একটু মাথায় রাখবে। এগুলাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এগুলো আবার দেখে ভুলে যায় না, কি ফরম্যাট স্পেসিফায়ার, সবাই ক্লিয়ার কিনা? আর আমি সবকিছু লিখে লিখে পড়াই, তো এখানে তো কোনো স্লাইডের অবস্থা নেই। তো ইনশাল্লাহ তোমাদের এগুলো মাথায় গেঁথে যাওয়ার কথা। কারণ লিখে পড়লে হয় কি, তোমার সামনে যখন কোনো কিছু লিখবে, তখন এটা তোমার মাথায় টাস টাস ক্যাচ করবে। ওকে, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি মনে করি এই শেষ হবে, এই চ্যাপ্টার 5 এর নৈবেত্তিকের প্রায় অংশ শেষ হবে। আর হচ্ছে সাথে আমরা আরো 2টা সিকিউ সলভ করবো আগামী ক্লাসে। যে কোনো 2টা টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ সিকিউ ধরে আমরা সলভ করব। ওকে, এখন বলেন আপনাদের, ঠিক আছে, কয়টা এমসিকিউ আসার পসিবিলিটি আছে? নরমালি 4টা আসবে, 4টা তো আসবেই, ভাগ্য ভালো থাকলে 5টাও আসতে পারে। ওকে, সবার কি বোঝা যায়? পড়া বোঝা যায়? আমার পড়ানো কি বোঝা যায় নাকি বেশি দ্রুত কথা বলতেছি বলো? আচ্ছা, যাই হোক, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ। সবসময় আইসিটি অ্যাসিস্ট্যান্টকে সবাইকে সাজেস্ট করবো, ছোট বড় যারা আছে। আর যারা ভর্তি হতে চাইলে 200 টাকা খরচ করে ভর্তি হতে পারো। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে তো এমন এমন সি প্রোগ্রাম করাবো, সাথে এমসিকিউ, ইফ, কন্টিনিউ, ব্রেক, এগুলো নাকি অনেক কষ্ট হয় না করতে? আমার ক্লাস করে দেখো, দাওয়াত দিলাম। ওকে, 200 টাকা খরচ করে ভর্তি হয়ে যাবো। আর বই অর্ডার করতে হলে কালকে কোনো ধরনের ডেলিভারি ফি লাগবে না, 525 টাকা দিয়ে বই অর্ডার করতে পারবা। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সবসময় মন থেকে দোয়া করি। আমার এইচএসসি 24-23 যেরকম আমি সাফল্য পেয়েছি, স্টুডেন্টরা রিভিউ দিতে দিতে গ্রুপ বানাই ফেলছিল, ঠিক সেম এইচএসসি 24 থেকে আমি চাই, মানে যেদিন রেজাল্ট দিবে সেদিন আইসিটি অ্যাসিস্ট্যান্ট একটা বিস্ফোরণ হোক। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই শুভরাত্রি, পড়াশোনা করে ঘুমাই পড়ো। আসসালামু আলাইকুম।